দ্য লাস্ট স্পিয়ার, বুক 1, দি অ্যাসেন্ট। শেষ শিকার, পর্ব 1, শিকারীর শপথ। আগুন অনেক আগেই নিভে গেছে, কিন্তু পোড়া মাংসের গন্ধ এখনো পর্বতের বাতাসে অভিশাপের মতো লেগে আছে। ধোঁয়া কায়েলের চামড়ার ভাঁজে গেঁথে গেছে, আর পাহাড় বেয়ে ছুটে আসা হাওয়া মৃতদের ছাই নিয়ে ঘুরছে। ক্যারনের কায়েল হাঁটু গেড়ে বসে আছে ছাইয়ের স্তূপে, যেখানে একসময় তার চাচাতো ভাই ইরান ছিল। তার হাত কালো হয়ে যাওয়া ভঙ্গুর হাড়ের ওপর চেপে আছে, স্পর্শে সেগুলো ভেঙে পড়ে, শুকনো পাতার মতো ভঙ্গুর। শুধু খুলিটাই অক্ষত, ফাঁপা চোখের কোটর নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, দাঁতগুলো চিরকালীন বিব্রূপে আটকানো। সে কাঁদেনি, তার চোখে আর জল নেই। আগুন নিভে যাওয়ার আগে ঘণ্টার পর ঘণ্টা কেঁদে ফেলেছে সে। আর সেই দিনগুলিতে যখন ইরান গিয়েছিল বুনো পাহাড়ে, গোলায়তদের একটি আক্রমণকারী দলের গুজব তাড়ায়। ইরান ছিল শক্তিশালী, বেপরোয়া আর গানে ভরা। এখন সে শুধু ছাই। গান যদি গাওয়া হয়, সেটা গাইবে অন্য কেউ। কায়েলের পেছনে গ্রামের নারীরা অর্ধবৃত্তে দাঁড়িয়ে আছে পোড়া মাঠের কিনারে। তারা ধীরে দুলছে, ডুমডেশাওক গাথা গাইছে। তাদের কণ্ঠ নিচু ও ভারী, বয়স ও বিষাদে কাঁপা। গানটি গ্রামের চেয়েও পুরনো, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পারিবারিক অভিশাপের মতো। এটা শোকের গান নয়, এটা বিদায়ের গান। যাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল তাদের জন্য। কায়েল কপাল ঠেকায় মাটিতে, যা এখনও আগুনের তাপে গরম। সে মাটির নিচে শপথ দেয়, ছাইয়ের স্বাদ ঠোঁটে টের পায়। সে বলে, আমি ব্ল্যাকটুথ পাহাড়ে উঠব, অথবা চিৎকার করে মরব তার ঢালে। একটা হঠাৎ করে চর তাকে চমকে দেয়। শক্ত পাথরের মতো এক হাত তার গালে পড়ে। সে দলে যায়, কুয়াশার শোকের মধ্যে দিয়ে তাকিয়ে দেখে তার বাবার মুখ, বয়সে জীর্ণ, তবুও কঠিন। বৃদ্ধের চোখ ছিল কালো, লাল রঙে বেষ্টিত। মুখ কাঁপছে, দুঃখে নয় রাগে। তুই এক দৃষ্ট বোকা, সে থুতু ছিটিয়ে বলে, তার নিঃশ্বাসে তিতমূল আর পুরনো মদের গন্ধ। গোলায়াতরা তোর জিগর ছিঁড়ে খেয়ে ফেলবে তুই বেঁচে থাকতে থাকতে। প্রতিশোধের শপথ নেওয়া প্রথম মানুষ তুই না। কায়েলের গলা ফাটানো নিঃশ্বাসহীন কণ্ঠে উত্তর আসে, না, কিন্তু আমি হব শেষ। বৃদ্ধ অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর এক শব্দ না বলে চলে যায়। শোকগাথা শেষ হয়। নারীরা গাছের মধ্যে মিলিয়ে যায়, ভূতের মতো। কায়েল রয়ে যায় চাঁদ ওঠা অবধি। তখন রূপলি আলো ছড়িয়ে পড়ে পোড়া হাড়ের ওপর। তারপর সে উঠে দাঁড়ায়। ভোরের আগেই সে প্রস্তুত ছিল। যখন পাখিরাও গান গাওয়ার সাহস পায় না, তখন কায়েল গ্রাম ছাড়ে। সঙ্গে ছিল কেবল এক থলি জল, একটা আগুন ধরানোর ছুরি, আর তার দাদার বর্ষা, যেটা বহু পুরনো যুদ্ধে ভেঙে গিয়েছিল। এখন হরিণের স্নায়ু আর লোহার পেরেক দিয়ে বাঁধা। মাথাটা এখনো হালকা আলোয় ঝিলমিল করে। বিদায় জানাতে কেউ আসেনি, এটাই রীতি। শুধু মৃতদের সম্মান জানানো হয়। আর কায়েল এখন প্রায় মৃতই। দরজাগুলো তার সামনে দাঁড়িয়ে, হরিণ আর সূর্যের রুক্ষ খোদাই দিয়ে সাজানো। সে ভাঙা কাঠে হাত রাখে, ঠান্ডা বাতাসে গভীর শ্বাস নেয়, আর পেরিয়ে যায়। সে পিছনে তাকায় না। বনের অভ্যর্থনা ছিল পুরনো শত্রুর মতো। গাছগুলো ভোরের আলোতে ফিসফিস করে, বাতাস কেঁদে ওঠে তাদের মোচড়ানো ডালপালায়। প্রতি পদক্ষেপ ডুবে যায় শ্যাওলা আর মাটিতে। অনেক ওপরে ব্ল্যাকটুথ পাহাড় মেঘ ভেদ করে দাঁড়িয়ে, ঝড়ে মোড়া এক রুক্ষ দৈত্য। কায়েল এগিয়ে যায়, দ্বিধাহীন, সেই পাহাড়ের দিকে যা মানুষ গিলে ফেলে আর হাড় ফেলে দেয়। প্রতিশোধের দিকে, মৃত্যুর দিকে, আর এমন কিছুর দিকে যা সে এখনো বোঝে না। পর্ব 2, যে পাহাড় মানুষ খায়। ব্ল্যাকটুথ পর্বত দাঁড়িয়ে আছে সকাল আকাশে এক ভাঙা দেবতার দাঁতের মতো, কাঁটায় ভর্তি আর নিষ্ঠুর। তার ঢালগুলো শুধু খাড়া নয়, তারা শত্রুসম। খসখসে শেল পাথরে ঢাকা, বরফ মিশ্রিত কুয়াশায় ঢাকা, আর পুরনো আগুনের কালিতে দাগদানো। এর চূড়ার দিকে কেউ বেশিক্ষণ তাকিয়ে থাকতে সাহস করে না। এটা এক শেষের জায়গা। কায়েলের বুট পুরনো চামড়া আর শিকারের প্যাচে মোড়া, ডুবে যায় গলিত বরফ আর কাদায়। সে প্রথম খাড়া ঢালবে ওঠে। বন পাতলা হয়ে পড়ে, রয়ে যায় শুধু ছায়ার ঘষা ধূসর কঙ্কাল গাছ।
ওপরে আকাশে ঘূর্ণায়মান মেঘ, ঝড়ের ভারে গর্ভবতী। প্রত্যেক নিঃশ্বাস ঠান্ডা, ধারালো, ফুসফুসে ছুরি হয়ে বিধে। সে পেরিয়ে যায় পূর্বপুরুষদের চিহ্ন, যারা সাহস করে উঠেছিল। ছোট পাথরের স্তূপ, হাড়ের দল, কখনো নতুন, কখনো অর্ধঢাকা, মাঝে মাঝে কাঁচা টোটেম পড়ে, জট পাকানো সুতো, পাখির খুলিয়ার মরিচা লাগানো ছুরিগুলো, যেগুলো মাটিতে গোজা শেষ কথার মতো। ব্ল্যাকটুথ তার দর্শকদের ভুলে না, সে ধীরে ধীরে গিলে ফেলে। দ্বিতীয় সকালের দিকে কায়েল খুঁজে পায় এক ক্ষয়প্রাপ্ত মন্দির, পাথরের বেঁকে যাওয়া এক পাইন গাছের শিকড়ের মধ্যে। সেখানে এক পুরনো দেবতার ভাঙা মূর্তি, হাওয়া আর সময় মসৃণ, অর্ধেক শ্যাওলায় ঢাকা। পায়ে একসময় রাখা ছিল ছোট দান, মালা, পালক, নেকড়ের পশম। এখন তারা ছড়িয়ে আছে, অপমানিত। কায়েল হাঁটু গেড়ে বসে, প্রার্থনা করতে নয়, দেখতে। গোলায়তদের দেবতার দরকার নেই, তারা বিশ্বাস করে কেবল শক্তি আর আগুনে। সম্ভবত এই বিস্তৃত বেদী একসময় তাদের বিরুদ্ধে রক্ষার জন্য ছিল। ব্যর্থ হয়েছে। উচ্চতা বাড়লে বাতাস পাতলা হয়ে যায়, খুঁটা তার পেটে কামড় দেয়, কিন্তু সে হিসেব করে খায়। শুকনো হরিণ মাংস, কিছু তিতো বেরি, গলানো বরফ। রাতে সে দুই পাথরের ফাঁকে বসে, পাতলা চাদরে মোড়া, বর্ষার মাথা ছুঁয়ে থাকে আঙুলে। ধার দিতে নয়, শুধু মনে রাখার জন্য। পর্বত নিরন্তর দেয় না, সে কায়েলের শোকের তোয়াক্কা করে না। তার শপথের মূল্যও নয়, সে শুধু চুপচাপ দেখে, যেমন দেখেছে শত শত বোকাদের। সেই রাতে কায়েল আবার স্বপ্ন দেখে। সে চূড়ায় দাঁড়িয়ে, তার উপর তারা ঘোরে, অচেনা আর অস্বাভাবিক। ছায়া থেকে একটা নারীর অবয়ব আসে, চোখে গলে যাওয়া দুঃখ। সে হাঁটু গেড়ে বসে, তার বাহু ছাইয়ে মাখা। সে বলে, তারা সবাই দন্তব নয়, কিন্তু কিছু ভাঙতেই হবে। ঘুম ভেঙে যায়, তাপমাত্রা পড়ে গেছে। কায়েলের চুলে তুষার জমেছে, বাষ্পে রূপ নিচ্ছে, আর বরফের মধ্যে পায়ের ছাপ, তার নয়। ভারী, প্রশস্ত, পথের উপরে যাচ্ছে। সে অনুসরণ করে। মধ্যাহ্নে সে তৃতীয় ঢালে পৌঁছায়। সেখানে ছড়িয়ে আছে লড়াইয়ের চিহ্ন, রক্ত বরফে জমে আঁকিবুকি, ছেঁড়া চামড়া, একটা ভাঙা মেরুদণ্ড, একটা মানুষের হাত, এখন একটা ছুরি আঁকড়ে, মাংসহীন। ছুরিটা মরিচা লাগানো, কিন্তু ব্যবহারযোগ্য। সে তা তুলে নেয়। সমাধির সময় ছিল না। বাতাস জোরে চিৎকার করে, যেন পর্বত কায়েলের দৃঢ়তা নিয়ে হেসেছে। চতুর্থ ঢাল বেয়ে উঠতে উঠতে বাতাস কৌশলী হয়ে ওঠে। বহু কণ্ঠে কথা বলে, শিশুর কান্না, ইরানের হাসি, মায়ের কাঁদা। কায়েল চোয়াল শক্ত করে, এগুলো সত্যি নয়। পর্বত এখন তার মন পরীক্ষা করছে। দিনের শেষে যখন সূর্য ঢলে পড়ছে, কায়েল শুনতে পায় হাসি। মানুষের নয়, সেটা গাছের মধ্যে দিয়ে বজ্রের মতো গড়িয়ে যায়, গম্ভীর, ভূমিকম্পের মতো। কায়েল বরফে ঢাকা পাথরের ফাঁকে লুকিয়ে পড়ে, নিঃশ্বাস বন্ধ রাখে। 3টে গোলায়ত হেঁটে যায়, ভয়ঙ্কর দৈত্য, 10 ফুট উচ্চতা, ত্বক ফাটা শিলার মতো। একজন টেনে নিয়ে যাচ্ছে আধা খাওয়া হরিণের মৃতদেহ। চোখ গভীর, আলো ছড়ায়, মুখ রক্ত আর বাকল লাগা দাঁতে ভরা। একজন থামে, ঘ্রাণ নেয়। কায়েল নিশ্চল, তার শরীর মাটিতে চেপে, প্রার্থনা করে যেন কাঁপে না। গোলায়ত মাথা ঘোরায়, শোকে। একটা নিঃশ্বাস, আরেকটা। সে গর্জন করে, নিচু, ক্ষুধার্ত, তবুও ফিরে যায়। কায়েল আর নড়ে না 1 ঘন্টা। তারপর ফিসফিস করে বলে, আমি অন্যদের মতো মরব না। আকাশ গাঢ় বেগুনি, চাঁদ রক্তিম আর স্ফীত, দাঁতের মতো শৃঙ্গের ফাঁক দিয়ে উঁকি দেয়। কায়েল এগিয়ে চলে, পেশি জলে, হাত রক্তাক্ত, কিন্তু পদক্ষেপ থামে না। চূড়া তখনও বহু দূরে, আর কোথাও তার ওপরে অপেক্ষা করছে অস্থির নগরী, বোন সিটি। পর্ব 3, প্রথম মুখোমুখি। কায়েল যখন চতুর্থ ঢালে পৌঁছায়, তখন তুষার সত্যিই নামতে শুরু করেছে। এটি আর হালকা শীতের ধুলো নয়, বরং মোটা, ক্ষিপ্ত ঝর্ণাধারা, যা গাছের ফাঁক গলে বর্ষার পালকের মতো ছুটে আসছে। বাতাসে ছিল লোহা আর পাইন গাছের গন্ধ,
আর প্রতিটি নড়াচড়ায় তার অঙ্গপ্রত্যঙ্গ ব্যথায় মোচড় খাচ্ছিল। উচ্চতা তার নিঃশ্বাস হালকা করে তুলেছে, আর তার বুট বরফের শক্ত স্তরে কুঁচকে উঠছে। সে এক পাথুরে শিলার চূড়ায় উঠে দাঁড়ায় আর থেমে যায়। নিচে ছিল একটি অগভীর খাদ, বরফে মোড়া কিন্তু বিশৃঙ্খলভাবে। মাটি লালচে রক্তে ছোপ ছোপ দাগে ভরা। একটি ছেঁড়া চামড়ার বুট পড়ে আছে একটি উল্টে পড়া গাছের নিচে। পাশে একটি মেরুদণ্ড ভাঙা অবস্থায় বিকৃতভাবে মোচড়ানো। কষে রুকাগুলো মৃদু আলোয় ধবধবে রূপার মতো ঝিকমিক করছে। পাঁজরের খাঁচা অনুপস্থিত, গাছের দিকে টানা দাগ নিয়ে গেছে। কায়েল ধীরে ধীরে নিচে নামে, বুটের পাশে হাঁটু গেড়ে বসে। সে উন্মুক্ত হাড়ে হাত রাখে। মাংস ছিল না, সময় নয়, দাঁত দ্বারা খসানো, সদ্য মৃত। সে মৃতদেহের হাতে থাকা ছুরির দিকে তাকায়। চামড়ার হাতল, বহু ব্যবহারে মসৃণ। ছুরি মরচে, হয়তো এক শিকারী কিংবা আরেক বোকা প্রতিশোধের খোঁজে। তার সময় ছিল না সমাধির, প্রয়োজনও ছিল না। এই পর্বত রীতি মানে না, এটি নিজেই এক সমাধিস্থল। কায়েল উঠে দাঁড়ায়, সামনে এগোয়। প্রতিটি পদক্ষেপ আগের চেয়ে ভারী মনে হয়। পর্বত যেন তাকে পিছন দিকে ঠেলে দিচ্ছে। একবার সে পিছলে পড়ে, কনুয়ের ওপর আঘাত পায়। ব্যথা বিদ্যুৎ হয়ে ছুটে যায় তার বাহুতে। সে উঠে দাঁড়ায়, ভাঙা বর্ষা আঁকড়ে ধরে। আঘাতটা নীল হয়ে যাবে, কিন্তু থামাতে পারবে না। আকাশ অস্বাভাবিকভাবে দ্রুত অন্ধকার হয়ে এলো। কায়েল পশ্চিম দিকে মোড় নেয়, আশ্রয়ের খোঁজে। তখনই সে শোনে হাসি, মানুষের নয়, মৃদু নয়, গম্ভীর আর বিস্ফোরক, যেন বজ্র পাথর চুরমার করছে। উপত্যকা জুড়ে প্রতিধ্বনি করে অকল্পনীয় গর্জনে। কায়েল পেটের ওপর শুয়ে পড়ে, পাথর আর মোচড়ানো শিকড়ের আড়ালে ঢুকে যায়। তারপর সে তাদের দেখে। 3টে গোলায়াত, প্রত্যেকে 10 ফুটের চেয়েও লম্বা, বরফে মোড়া পথ ধরে চলেছে শিকারী পশুর মতো। তাদের পেশি পাথরের মতো ত্বকের নিচে ফুলে আছে, পা খালি, ঠান্ডা উপেক্ষা করে দুটো। একজন কাঁধে অর্ধেক খাওয়া হরিণ বহন করছে, প্রাণীর নাড়ি ভুঁড়ি দুলছে দোলনার মতো। দ্বিতীয়জনের হাতে বিশাল এক বাঁকানো তলোয়ার, ডিঙির সমান, রক্তে ভেজা। তৃতীয়টি কায়েলের দৃষ্টি আটকে যায়। তার মুখে লাল আর কালো রঙে আঁকা দাগ, ছোপ নয় বরং খোদাই, রীতিমাপিক মুখোশ রঙে কেটে বসানো। গলায় ঝুলছে মানুষের দাঁত দিয়ে গড়া ট্রিঙ্কেট। তার হাঁটা ধীর কিন্তু আত্মবিশ্বাসী, যেন সে জানে তাকে কেউ থামাতে পারবে না। কায়েল নিঃশ্বাস নেওয়ারও সাহস করে না। তারা তার লুকিয়ে থাকার জায়গার একদম পাশ দিয়ে যায়। বরফ তাদের পদচ্ছাপ রোধ করে, কিন্তু তাদের উপস্থিতি বজ্রের মতো ভারী। হরিণ বহনকারীটি থামে, ঘ্রাণ নেয়। কায়েল তার কানের ভেতর হৃদস্পন্দন শুনতে পায়। গোলায়াতটা মাথা ঘোরায়, চোখ কুঁচকে আসে, নাসারন্ধ্র ফুলে ওঠে। গলা থেকে নিচু গর্জন বের হয়। সে পাথরের দিকে এক পা এগিয়ে আসে। কায়েলের আঙুলে ফ্লিন্ট ছুরির হাতল ধরা, হৃদস্পন্দন ধপধপ করছে। আরেক গোলায়াত কাহাতি আওয়াজ করে, ধারালো, কমান্ডের মতো। প্রথমটি থেমে যায়, তারপর নাক ঝাড়ে, বরফে এক গাঢ় বাষ্পীয় থুতু ফেলে আর ফিরে যায়। কায়েল নড়ল না, না যখন তারা কুয়াশায় মিলিয়ে যায়, না যখন বাতাসের দিক পাল্টায়, এমনকি না যখন দূরে একটা ডাল ভেঙে যায়। পূর্ণ রাত পড়ার পর সে উঠে দাঁড়ায়, ধীরে, সতর্কভাবে। সে নীরবে চলে, পা মাটি ছোঁয়ায় প্রায় সাধার মতো। এক ফাটল খুঁজে পায়, খাড়া পাথরের প্রাচীরে। তার ভিতরে সেধে যায়। সেখানে চাদরে মোড়া, বর্ষার চারপাশে নিজেকে জড়িয়ে সে অন্ধকারে তাকিয়ে থাকে। ঘুম আসে ধীরে, আর তার সঙ্গে স্বপ্ন। সে আবার আসে, গাছের মতো লম্বা, গোধূলির মতো ত্বক, চোখে গলিত লোহা। সে দাঁড়িয়ে থাকে হাড়ের এক প্রান্তরে, হাতে রক্ত লেগে আছে, কিন্তু সে চিৎকার করে না। সে কাঁদে, এসো না, তাহলে আর ফিরে যেতে পারবে না। কায়েল ঠান্ডা ঘামে জেগে ওঠে। তার কানে এখনো সেই গন্থস্বর প্রতিধ্বনি করে। সে বর্ষা ছুঁয়ে ফিসফিস করে উত্তর দেয়, আমি তো আগেই এসেছি। পর্ব 4 ঘেরাও। রাত নামলেও শান্তি আসেনি, বরং বিপদ। পাহাড়ের আকাশ কালি হয়ে গেছে,
মাঝে মধ্যে ছিঁড়ে যাওয়া মেঘের ফাঁক গলে মৃত তারাগুলো দেখা যাচ্ছে। বাতাস জন্তুর মতো গর্জন করে। শৃঙ্গ আর উপত্যকার ফাঁকে ফাঁকে গুঞ্জন তোলে। কায়েল ভরসাকে ভর করে এগোয়, তার দেহ ঝড়ের প্রতিরোধে বাঁকানো। পথ সরু হয়ে এসছে, এখন কেবল দুই বিশাল শিলার মাঝের এক ফাটল মাত্র। সে শিকারীর নিখুঁত মনোযোগে এক একটি পা ফেলে, মাঝে মাঝে থেমে কান পেতে শোনে। তার নিঃশ্বাস শীতল বাতাসে ধোঁয়ার মতো বেরিয়ে আসে। কোনো পাখির আওয়াজ নেই, কোনো পোকা নেই, কেবল হিমের হাওয়ার শীষ আর বরফ চাপা বরফের খসখস ধ্বনি। তখন হঠাৎ করে মাটি সরে যায়। কায়েলের পায়ের নিচে মাটি ভেঙে পড়ে। এক ঝাঁকুনির সঙ্গে তার শরীর আকাশে ছিটকে ওঠে, হাত পা ছুঁড়ে। পেশাদারভাবে বোনা স্নায়ুর জাল তার পা আর কোমর চেপে ধরে। সে উল্টো ঝুলে পড়ে, বর্ষা হাতছাড়া হয়ে বরফে ঘুরে পড়ে। ফাঁদ, তার মুখ ফসকে বেরিয়ে আসে। সে ছুরি দিয়ে দড়ি কেটে ফেলতে চায়, তখনই এক ছায়া ভেসে ওঠে। প্রথম আঘাতটি স্লেজ হ্যামারের মতো আসে, মোটা ভারী কিছু, হয়তো একটি মুগুর, হয়তো একটি দৈত্যের মুষ্টি তার পাশের সজোরে আঘাত হানে। চোখের সামনে তারার বিস্ফোরণ, ব্যথা তার পাঁজরে বাজে। সে ঝুলে পড়ে দিশাহীন। হাসি, নিচু, কর্কশ, বুট বরফে চেপে আওয়াজ তোলে। এক গর্জনাত্মক অচেনা ভাষায় কথা ভেসে আসে, একটা জিহ্বা যেটা কায়েল আগে কখনো শোনেনি, তবু মনে হয় তার চেয়ে প্রাচীন। সে শরীর ঘুরিয়ে দেখতে চায়, কিন্তু দৃষ্টিশক্তি ভাবসা, মাথায় রক্ত উঠে গেছে। হাত ধরে তাকে, দৈত্যাকার মোটা আঙুলের হাত, যেন গাছের ডাল। তারা জাল কেটে ফেলে, কায়েল পড়ে যায়। অন্ধকার তাকে গ্রাস করে। সে জেগে ওঠে ঠান্ডা পাথরের উপর, বাতাসে রক্ত আর পচা গন্ধ। কাছাকাছি কোথাও শিকল বেজে ওঠে। সে নড়তে চায়, কিন্তু দেখে তার হাত পেছনে বাঁধা, কবজিতে দড়ি কেটে বসেছে, পায়ের গোড়ালিও বাঁধা। তার বর্ষা নেই, ছুরিও নেই। সে চোখ মেলে ধরে যতক্ষণে অন্ধকারে অবয়ব স্পষ্ট হয়। সে একটা খাঁচার ভেতরে, মোটা হাড়ে বাঁকানো গড়াদ। তার চারপাশে বিশাল গুহা, যেখানে মাথার খুলি বসানো আলোর টর্চ জ্বলছে। অসংখ্য এমন খাঁচা, বেশিরভাগ খালি, কিছুতে কুঁকড়ে থাকা ছায়া, নিস্তব্ধ, ভাঙা। পদচিহ্ন এগিয়ে আসে, এক গোলায়ত দৃষ্টিতে আসে, ঝুলন্ত চোয়ালের নিচে দিয়ে হাঁটছে। এটি আগেরগুলোর চেয়ে ছোট, তবুও কায়েলের দ্বিগুণ লম্বা। গায়ের রং ধূসর, চুল পেঁচানো, দাঁত আর আংটি গাঁথা। সে হাঁটু গেড়ে বসে, তাকে দেখে, নাক ঝাঁকে। চমৎকার, সে গর্জে বলে। কায়েল দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে। মেরে ফেলতে হলে ফেলো, কিন্তু চোখে চোখ রেখে করো। গোলায়েত হেসে ওঠে, চোখে বিস্ময়করভাবে এক ফোঁটা রসিকতা। মারব না, তার কাছে নিয়ে যাব, সে ঠিক করবে। কায়েল কিছু জিজ্ঞেস করার আগেই সে খাঁচা খুলে তাকে তুলে নেয়, এক ব্যাগ চালের মতো। সে প্রতিরোধ করে না, এখনো নয়। জানতে চায় কোথায়, কেন, আর সে কে। যে করিডোর দিয়ে তারা যায় তা ভীভৎস, হাড়ে বাঁধানো পথ, টাঙানো খোসা, দেয়াল যেন জীবন্ত, গরম, গন্ধ আরও তীব্র, পচা, ধোঁয়া আর এক ধরনের মিষ্টি পচন। ফিমার দিয়ে খোদাই করা মূর্তি তাকিয়ে থাকে। তারা এক প্রবেশদ্বার পেরোয়, এক বিশাল মুখ, পাঁজরের তৈরি, রক্তে আঁকা চৌকাট। তারা এটাকে বলে চিৎকারের ফটক। তার ওপারে ছিল ভলগ্রমাথ, হাড়ের নগরী, ভোলগ্রমাথ। কায়েল কখনোই নামটা ভুলবে না। চিৎকারের ফটক পেরোনোর সঙ্গে সঙ্গেই তা তার স্মৃতির গভীরে খোদাই হয়ে যায়। উপর থেকে ঝুলে থাকা পাঁজরের খাঁচা বাতাসে কেঁদে ওঠে, মনে হয় কারা যেন আটকে আছে সেখানে। ফটক পেরিয়ে শহর উদ্ভাসিত হয়, যেন কোনো অতিরিক্ত খোলা ক্ষত। চারপাশে উঠে গেছে টাওয়ার, পেঁচানো, অপ্রাকৃত, হাড়ের তৈরি। অনেক ভবন ঝুলছে পেশির শিকলে, ভিত্তি বসানো স্রোত গরম কাদায়, টানানো চামড়ার পতাকা, রক্তে আঁকা অচেনা চিহ্নে ভরা, যেগুলো দেখেই কায়েলের অন্তর বিদ্রোহ করে ওঠে। যে গোলায়াত তাতে বহন করছিল সেই চলেছে নির্ভারভাবে। কায়েলের চোখে ভয় থাকলেও তার তাতে কিছু যায় আসে না। রাস্তায় আরও অনেক দৈত্য ঘুরে বেড়াচ্ছে, যুদ্ধ রং ও হাড়ের বর্মে আবৃত। কেউ কেউ বন্দি মানুষ টেনে নিয়ে যাচ্ছে, কেউ অজানা জন্তু, দৈত্যাকৃতি গিরগিটি, পালকহীন পক্ষী, যাদের চোখ অবিশ্বাস্যভাবে মানবিক আর কণ্ঠে পরিচিত আরতি। কিন্তু সবচেয়ে খারাপ ছিল দর্শকরা। উঁচু বারান্দা থেকে শহর দেখছে তারা, খুলি খোদাই করা ছাদে দাঁড়িয়ে। বেশিরভাগ গোলায়াত, কেউ কেউ আংটি, গয়না
ও পোশাকে চিহ্নিত কোনো পুরোহিত বা রাজপুরুষ। কায়েলের গা শিউরে ওঠে, কারুর গায়ে মানুষের বর্মের অংশ, ট্রফি হিসেবে। তাকে শহরের কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, একটি বৃহৎ অ্যাম্ফিথিয়েটার যা পাহাড়ের গায়ে আধা ডুবে রয়েছে, টর্চ দিয়ে ঘেরা, কেন্দ্রে ভাঙা হাড় আর পাথরের গর্ত। তাকে ছুঁড়ে ফেলা হয় সেখানে। কায়েল মাটিতে পড়ে ব্যথায় কুঁকড়ে যায়, কাশি তুলে উঠে বসে। উপর থেকে শ্রোতারা ধ্বনি তোলে, জোরে নয়, উন্মত্ত নয়, ধর্মীয় কোনো সুরের মতো। একটা কণ্ঠ তা থামিয়ে দেয়। থামো। চুপ। পদচ্চাপ, ধীর, ছন্দময়। একটা দৈত্য নামছে গর্তে, অন্যদের চেয়ে লম্বা, ত্বক ঝড় জর্জরিত গ্রানাইটের মতো, শরীরে অন্ধকার কাপড় আর হাড়ের বর্ম, চুল মোটা বেনিতে বাঁধা, দাঁত আর লোহায় বাঁধা। সে কায়েলের সামনে এসে দাঁড়ায়। কায়েল উঠে দাঁড়ায়, হাঁটু কাঁপে, পাঁজরে ব্যথা। সে চোখে চোখ রাখে। চোখে নিষ্ঠুরতা নেই, দুঃখ। তোমার নাম কি, ছোট শিখা? কণ্ঠ গম্ভীর কিন্তু রুক্ষ নয়, বরং বরফের নিচে জলের মতো। কায়েল, তারণের কায়েল। সে এগিয়ে আসে, ভিড় নিঃশ্বাস আটকে রাখে। তুমি ছোট, কিন্তু পাহাড় পেরিয়েছ, আমার ভাইদের দেখেছ, মরনি। এখনো, কায়েল বলে। সে হালকা হেসে ওঠে। সাহসী নাকি বোকা? উভয়ে। সে মাথা নাড়ে। ভালো, জ্ঞানী ভয়ানক, কিন্তু বোকারা, তারা আকর্ষণীয়। সে পিছনে দাঁড়িয়ে থাকা পাহারাদের ভাষায় কিছু বলে, তারা সরে যায়। চলো। কায়েল দ্বিধা করে। হাড়দের সঙ্গে থেকে যেতে চাও? সে জিজ্ঞেস করে। কায়েল পা বাড়ায়। সে শহরে নয়, অ্যাম্ফিথিয়েটারের নিচের করিডোরে নিয়ে যায়। দেয়ালে রক্ত ও কয়লায় আঁকা ইতিহাস, যুদ্ধ, আগুন, আলোকিত দানবের কাহিনী। এটা কি? কায়েল জিজ্ঞেস করে। এটা ঘর আর বন্দিশালা। সে একটা কক্ষের দরজা খুলে, কোষেরুকায় বাঁধা পেশিতে তৈরি। ভিতরটা বিস্ময়কর। পাথরের দেয়াল পশমে মোড়া, মাঝে আগুনের গর্ত, ধোঁয়া সরু চিমনি দিয়ে বেরিয়ে যাচ্ছে। গন্ধ পচা নয়, চামড়া, ভেষজ আর মাংসের। বসো। সে বসে। একটা পাথরের বাটিতে জল দেয়। কায়েল তৃষ্ণায় গিলে খায়। তুমি আমাকে সাহায্য করছো কেন? সে জিজ্ঞেস করে। কারণ তুমি সুন্দর, আর আমি কুৎসিততায় ক্লান্ত। সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আগুনে কাঠ সাজায়। আমার নাম ভালা, গ্রাকথারের মেয়ে, ভোলগ্রোমাথের যুদ্ধ প্রধান। কায়েল নামটা শুনে স্তব্ধ। সে চেনে সেই নাম। ভালা দেখে বুঝে ফেলে। হ্যাঁ, তুমি আমাদের মারতে এসেছ। সে অস্বীকার করে না। সে মাথা নাড়ে। তাহলে খাও, বিশ্রাম নাও। যদি সকালে এখনো আমাকে মারতে চাও, আমি বাধা দেব না। কায়েল আগুনের দিকে চায়। তাপ তার হাড়ের মধ্যে ঢুকে পড়ে। কিছু বলে না। সে ঘুমায়নি, কিন্তু বহুদিন পর ঠান্ডা লাগেনি।